কোয়ালিফাই করব। তো দেখেন, এটা প্রথমেই একটা আইন বুঝতে গেলে আইনটার প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার, যে ওই আইনের প্রেক্ষাপট বা এটার কনটেক্সটটা কি, যে কি প্রবলেম সলভ করার জন্য এই আইনটা এনাক্ট করা হয়েছে বা এটার পারপাসটা কি ছিল। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে দেখবেন অনেক সময় আইনগুলো বোঝা সহজ হয়ে যায়। তো একটা আইনের কনটেক্সট বা প্রেক্ষাপট বোঝার আসলে সিস্টেমটা কি, সেটা হচ্ছে ওই আইনটার প্রিয়াম্বলটা পড়া। ঠিক আছে, যে আইনটার প্রিয়াম্বলটা পড়া বা আইনটার প্রস্তাবনাটা পড়া। তো এখানে দেখেন এই আইনটার প্রিয়াম্বল বা প্রস্তাবনায় কি লেখা আছে। একটা শর্ট বর্ণনা আছে যে an act to amend the law relating to the transfer of property act of parties। এই যে প্রিয়াম্বল, এটার নিচে দেখতে পাচ্ছেন যে whereas it is expedient to define
যদি এটা কোম্পানির কাছে প্রপার্টি সেল করেন, সেটাও এই আইনের মধ্যেই পড়বে। গুরুত্বপূর্ণ একটা সেকশন। এই আলোচনাগুলো থেকে প্রিলিমিনারিতে হয়তো প্রশ্ন থাকবে না, বাট ইন্টারভাইবাস ট্রান্সফার বিটুইন, ইন্টারভাইবাস বলতে কি বোঝায় এটা নিয়ে প্রিলিমিনারিতে একাধিকবার প্রশ্ন এসেছিল, যে ট্রান্সফার বিটুইন টু লিভিং পারসনস, ঠিক আছে, যে দুজন জীবিত ব্যক্তির মধ্যে সম্পত্তি হস্তান্তরটাকে বলা হয় ট্রান্সফার ইন্টারভাইবাস, ভাইবাস, VIVOS। আচ্ছা, এখন এই আইনটা ঠিক করে দিচ্ছে সেকশন 6 যে কি কি প্রপার্টি ট্রান্সফার করা যাবে, হোয়াট প্রপার্টি মে বি ট্রান্সফার। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কি কি প্রপার্টি ট্রান্সফার করা যাবে। প্রপার্টি তো আসলে এক ধরনের হয় না, আমরা জুরিসপ্রুডেন্স পড়ার সময় জেনেছি প্রপার্টির অনেক রকম থাকে। আমি যে একটা চাকরি করি, সেই চাকরির বিনিময়ে যেটা স্যালারি অর্জন করি, এটা একটা প্রপার্টি। আমার একটা সুনাম, এটা একটা সম্পত্তি, ঠিক আছে। পৃথিবীতে সম্পত্তি আসলে সবকিছুই, যা কিছুকে একজন মানুষ তার উপকারী এবং কল্যাণকর মনে করে, তার সবকিছু আইনের দৃষ্টিতে প্রপার্টি। প্রপার্টি ডেফিনেশন যদি আপনি জুরিসপ্রুডেন্সে পড়েন, তাহলে ওই রকম কোনো স্পেসিফিক ডেফিনেশন পাবেন না। আসলে নানা রকম ডিসকাশন আছে, বাট প্রপার্টির ডেফিনেশনটা অনেক ওয়াইড। তো এই আইনটার উদ্দেশ্যে কোন কোন প্রপার্টি ট্রান্সফার করা যায়, বা এই আইনের স্কিমের আওতার মধ্যে কি কি প্রপার্টি ট্রান্সফারেবল, সেটা এই সেকশন 6 বলে দেওয়া আছে, ঠিক আছে। যে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড, বলছে কি যে যে কোনো রকম সম্পত্তি হস্তান্তর করা যাবে, except as otherwise provided by this act or by any other law for the time being in force। এই কথাটার মানে কি, যে আপনি বলছে প্রথমে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার, যে আপনি যে কোনো রকমের সম্পত্তি কি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন, ঠিক আছে। except as otherwise provided by this act or any other law for the time being in force, কেবলমাত্র ওই সম্পত্তিগুলো বাদে যে সম্পত্তিগুলো এই আইন অথবা বর্তমানে বলবৎ বা কার্যকর অন্য আইন হস্তান্তরের জন্য নিষেধ করছে, এইটাকেই বলছে অ্যাকসেপ্ট। শুধুমাত্র ওই সম্পত্তিগুলো ব্যতি রেখে যে সম্পত্তিগুলো এই আইন কিংবা অন্য আইন বারণ করে। আচ্ছা দেখেন, প্রথমে এখান থেকে প্রিলিমিনারির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস অ্যাক্ট অর এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। তারপরে এই এ থেকে শুরু করে এই আই পর্যন্ত বিভিন্ন ক্লজের মধ্যে কিছু প্রপার্টির কথা বলছে, তার মানে এগুলো এক্সেপশনের মধ্যে পড়ে, এগুলো ট্রান্সফার করা যায় না। প্রথমটা কি বলছে, দ্য চান্স অফ এন হেয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু এন এস্টেট। কঠিন কঠিন কিছু শব্দের সাথে আপনারা আস্তে আস্তে পরিচিত হবেন, আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। বলছে দ্য চান্স অফ এন হেয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু এন এস্টেট, মানে এটা ট্রান্সফার করা যাবে না। এই যে দেখেন নিচে বলছে ক্যান নট বি ট্রান্সফার্ড, ঠিক আছে, ক্যান নট বি ট্রান্সফার্ড। যে দ্য চান্স অফ এন হেয়ার অ্যাপারেন্ট মানে কি? বলতে পারবেন কেউ? স্যার ভবিষ্যৎ উত্তরাধিকারী কি? স্যার এটা কি ভবিষ্যৎ উত্তরাধিকারী বুঝাবে? মানে কি এটার? এটাকে ভাবি উত্তরাধিকার বলা হয় স্যার। চান্স অফ এন আমার হতে পারে হেয়ার অ্যাপারেন্ট, ঠিক আছে। স্যার যেমন হিন্দু লতে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা জীবন শত পায়, তো সেক্ষেত্রে উনি মারা যাওয়ার পরে সম্পত্তিটা যার কাছে আবার ব্যাক যাবে তাকে বলা যাচ্ছে হেয়ার অ্যাপারেন্ট। নো, ওগুলো হচ্ছে রিভার্সন। আচ্ছা দেখেন, আপনি আপনার পিতার সন্তান, আপনার পিতার মৃত্যুর পরে আপনি যদি জীবিত থাকেন তার মৃত্যুর সময়, তাহলে খুব সম্ভবত আপনি উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তিতে একজন সহ অংশীদার হতে পারেন, এটা একটা সম্ভাবনা। কিন্তু তা আপনার পিতার মৃত্যুর আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কি আপনি এই সম্পত্তিটা পাবেন? মুসলিম ল অনুযায়ী পাবেন না, দায়ভাগা হিন্দু মতবাদ অনুযায়ী পাবেন না, শুধু মিতাক্ষরা মতবাদ অনুযায়ী পাওয়ার সুযোগ আছে। কারণ মিতাক্ষরা মতবাদ অনুযায়ী হচ্ছে কোপার্সিনার বা যৌথ পরিবারের জন্মগ্রহণের সাথে সাথে যৌথ পরিবারের যৌথ মালিকানাধীন সম্পত্তিতে একটা অংশে অধিকার তৈরি হয়ে যায়। আবার ধরেন আপনার পিতার মৃত্যুর সময় আপনি জীবিত আছেন, কিন্তু এখন পিতার 10 ডেসিমিল জায়গা আছে, আপনি ভাবছেন যে আপনার পিতার মৃত্যুর পরে আপনার দুই ভাই হিসেবে আপনি 5 ডেসিমিল পাবেন, কিন্তু বাবা 10 ডেসিমিলে বিক্রি করে দিল তার জীবদ্দশা, তাইলে কি আর আপনি পাবেন? হ্যাঁ স্যার এই যে জিনিসটা, ঠিক আছে, ভাবি উত্তরাধিকারী, আমি এইটাকেই বলা হয় চান্স অফ এন হেয়ার অ্যাপারেন্ট, বা ইংরেজিতে একটা কথা বলা আছে স্পেস, ইংরেজি না, এটা আসলে মূলত ল্যাটিন, ঠিক আছে, স্পেস সাকসেশনিস এটাকে বলা হয়। এটার এক্সাক্ট ইংরেজি হচ্ছে হোপ অফ সাকসেশন। লেখা কি দেখা যাচ্ছে?
স্ক্রিনে আমি যে লিখতেছি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, লেখা হাতের লেখার অবস্থা খুবই খারাপ, বিকজ গ্রাফিক্স কার্ড আমি প্রথমবারের মতো ব্যবহার করছি। সো আস্তে আস্তে ঠিক হবে। সো এইখানে এই আইনটাতে বলছে যে আপনি চান্স অফ এন এয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু এন স্টেট, যে একজন সম্ভাব্য ভবিষ্যৎ ভাবী উত্তরাধিকার সূত্রে কোনো একটা সম্পত্তি অর্জন করার যে আশা, এটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। মানে একটা ছেলে বলতে পারবে না যে আমার বাবা তো একটা সম্পত্তি রেখে মারা যাবে, মারা গেলে এই সম্পত্তিটা আমি পেয়ে যাব, এটা 5 ডিসিমেল জায়গা, দাম হচ্ছে 50 লাখ, তুমি আমাকে এখন 40 লাখ টাকা দিয়ে দাও, বাবা মারা যাওয়ার সাথে সাথে জমিটা তুমি পেয়ে যাবা। এইভাবে হোপ অফ সাকসেশন বা উত্তরাধিকার সূত্রে একটা প্রপার্টি আপনি ভবিষ্যতে অর্জন করবেন বা পাবেন, এই আশায় আপনার যে সম্পত্তিতে যে স্বার্থটা এই মুহূর্তে আছে বলে মনে করছেন সেটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। এটাকে বলে স্পেস সাকসেশনিস, ডক্ট্রিন অফ স্পেস সাকসেশনিস, যেটা একটু আগে লিখলাম। এই যে এখানে ডক্ট্রিন অফ স্পেস সাকসেশনিস বা আপনার স্পেস সাকসেশন ট্রান্সফার করার নীতি। আইন বলছে যে স্পেস সাকসেশন ট্রান্সফার করা যায় না, বা হোপ অফ সাকসেশন আপনি ট্রান্সফার করতে পারবেন না। ঠিক আছে, কারণ এটা অ্যাকচুয়ালি আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনার পাওয়াটা একটা সম্ভাবনা, একটা একটা জাস্ট একটা মেয়ার হোপ, একটা আশঙ্কা, একটা আশা বা একটা আপনার স্বপ্ন, এটা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এরকম আরো কিছু কথা বলা আছে যে চান্স অফ এন এয়ার অ্যাপারেন্ট সাকসিডিং টু এন এস্টেট, দ্য চান্স অফ এ রিলেশন অবটেনিং এ লিগেসি, যে কেউ আপনাকে একটা উইল করলো, যে বললো যে আমার মৃত্যুর পরে তুমি এই সম্পত্তিটা পাবা, ও এখন আপনি বললেন যে উইল মূল্যে তো আমি এই সম্পত্তিটা এখনই পেয়ে গেছি, এখনই বিক্রি করে দিব, ট্রান্সফার করে দিব, না পারবেন না, বিকজ উইল মূল্যে সম্পত্তিটা এখনো কনফার্ম না। সে যদি কোনো প্রপার্টি রেখে না যায় তাহলে উইলটা কার্যকর হবে না। সে যদি মৃত্যুর আগে আবার আরেকজনকে একই প্রপার্টি উইল করে দেয় তাহলে উইলটা বাতিল হয়ে যাবে, যেটাকে বলা হয় কোডিসিল। মানে একটা প্রপার্টিতে একবার উইল থাকা অবস্থা, যখন সাবসিকুয়েন্ট একই প্রপার্টি আরেকজনের কাছে উইল করা হয়, সেকেন্ড উইলটাকে বলা হয় কোডিসিল, CODICILE। সো এরকম কোডিসিল হয়ে গেলে আপনার আগের উইলটা রিভোকড হয়ে গেছে বা প্রত্যাহার হয়ে গেছে বলে গণ্য হবে। এইভাবে কোনো আশা আছে প্রপার্টি পাওয়ার, এরকম প্রপার্টি আপনি ট্রান্সফার করতে পারবেন না। আচ্ছা, তারপরে বলছে মেয়ার রাইট অফ রি এন্ট্রি ফর ব্রিচ অফ এ কন্ডিশন সাবসিকুয়েন্ট ক্যান নট বি ট্রান্সফার, এই যে ক্লজ বি তে দেখেন, ঠিক আছে, যে মেয়ার রাইট অফ রি এন্ট্রি for breach of a condition subsequent cannot be transferred to anyone except the owner of the property affected thereby। এগুলো যদিও রিটার্নের পড়াশোনা, বাট এখান থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে যে মেয়ার রাইট অফ রি এন্ট্রি, একটা সম্পত্তি পুনরায় প্রবেশের, শুধু পুনরায় প্রবেশের অধিকারটা পরবর্তী কোনো শর্ত লঙ্ঘনের কারণে পুনরায় প্রবেশের অধিকার, এটা আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা মেইনলি লিজের ক্ষেত্রে। ধরেন একটা লেসর একটা প্রপার্টি লিজ দিল, ইজারা দিল কাউকে, দিয়ে বললো যে তুমি যদি প্রপার্টিতে এই কাজগুলো করো তাহলে লিজ বাতিল হয়ে যাবে, আমি সম্পত্তিটার লিজ সম্পত্তিতে আমি আবার চলে আসবো দখলে। এখন আপনি বললেন যে একজনের কাছে আমি 20 বছরের জন্য 1 কোটি টাকা যেটা জায়গা লিজ দিয়েছি, 2 বছর পরে বললেন যে আপনার বন্ধুকে যে তার সাথে শর্ত ছিল সেজন্য 2 তলার উপরে বাড়ি সেখানে নির্মাণ না করে, বাট সে 2 তলার উপর বাড়ি নির্মাণ করে ফেলেছে, তাহলে তো আমি এখন এই জায়গাটাতে আবার প্রবেশ করতে পারি। আমি যাচ্ছি না, তুমি আমাকে 20 লাখ টাকা দাও, আমি তারপরে তুমি জায়গাটা দখলে চলে যাও, লিজ রাইটটা তুমি ভোগ করা শুরু করবা। এটাকে বলা হয় মেয়ার রাইট অফ রি এন্ট্রি ফর ব্রিচ অফ এ কন্ডিশন সাবসিকুয়েন্ট টু এ লিজ। এরকম রাইট অফ রি এন্ট্রি এটা আপনি ট্রান্সফার করতে পারবেন, এটা কেবলমাত্র ওনারের কাছে ফেরত আসতে পারে, অন্য কোনো ব্যক্তির কাছে যেতে পারে না। 3 নম্বরে বলছেন ইজমেন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড। দেখেন ইজমেন্ট কি জিনিস জানেন? ইজমেন্ট রাইট টু ওয়ে। আচ্ছা, বলছে an easement cannot be transferred apart from the dominant heritage। ঠিক আছে, easement cannot be transferred apart from the dominant heritage। এই কথাটার মানে কি? দেখেন এখানে একটা ইজমেন্টের সংজ্ঞা দেওয়া আছে, এই যে সেকশন 2 এ এই যে ইজমেন্টের একটা সংজ্ঞা এখানে আছে আপনার। তারপরে হচ্ছে ইজমেন্টের একটা সংজ্ঞা আছে ইজমেন্টস অ্যাক্টের সেকশন 4 এ সম্ভবত। তারপর হচ্ছে জেনারেল ক্লজেস একটা ইজমেন্টের একটা সংজ্ঞা থাকার কথা। তো সংজ্ঞাতে আমরা না যাই, আমরা ইজমেন্টটা আপনাদেরকে একটু বুঝাই দেই, ঠিক আছে, যে ইজমেন্ট বলতে কি বুঝায়। ইজমেন্ট হচ্ছে বাংলায় বলে সুখাধিকার বা বর্তসত্ত্ব। ঠিক আছে, একটা শব্দ আছে, আমি একটু লিখে দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে বর্তসত্ত্ব বলে, শুনেছেন এই শব্দগুলো?
হ্যাঁ, জি স্যার, বর্ত সত্য, অথবা আরেকটা শব্দ আছে ব্যবহার সত্য, সুখাধিকার। সুখাধিকার। হ্যাঁ, কেউ কেউ ব্যবহার সত্য বলেন, বাট ব্যবহার সত্যটা আসলে সঠিক শব্দ না, বুঝছেন? কারণ ব্যবহার সত্যটা হচ্ছে মনে হয় যেন রাইট অফ এনজয়মেন্ট একটা জিনিস বোঝায়। তো এই যে বর্ত সত্য বা সুখাধিকার, এই জিনিসগুলো আসলে কি, এই কারণে আমি এইভাবে লাইভ ক্লাস নিচ্ছি যে এই শব্দগুলো আমার সাথে আপনারা একটু পরিচিত হন। ইজমেন্ট বা সুখাধিকার হচ্ছে সুখ সংক্রান্ত কোনো অধিকার, এটা না। যখন একটা প্রপার্টির, একটা ইমুভেবল বা স্থাবর সম্পত্তির মালিকানা থাকার কারণে ওই সম্পত্তির মালিক অন্য আরেকজনের মালিকানাধীন স্থাবর সম্পত্তির উপর কিছু অধিকার অর্জন করে, সেই অধিকারটাকে বলা হয় সুখাধিকার বা ইজমেন্ট রাইটস। ঠিক আছে, যেমন ধরেন দুটো জমি পাশাপাশি আছে, তো একটা ড্রেনেজ দুটো জমির পাশ দিয়ে গিয়েছে, তাহলে ওই উপরের মানে আপার এন্ডের জমির মালিক তার জমির পানিটা পাশের জমির উপর দিয়ে প্রবাহিত করার যে অধিকারটা, এটা একটা সুখাধিকার। এটাকে বলা হয় আপনার রাইট অফ ধরেন ওয়াটার, ঠিক আছে, বা ওয়াটার ওয়ে। আরেকটা হচ্ছে ধরেন একটা জমি হচ্ছে, আপনার জমিটা হচ্ছে একদম ধরেন মাঠের মাঝখানে, মেইন রাস্তা থেকে আপনি আপনার জমিতে আরেকজনের জমির উপর দিয়ে হেঁটে যাওয়ার একটা অধিকার আছে, এটা হচ্ছে রাইট অফ ওয়ে। এটা একটা সুখাধিকার। ওই জমির মালিক হওয়ার কারণে তার জমির উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারছেন। আরেকজনের জমির উপর দিয়ে আপনার জমিতে আলো প্রবেশ বা বাতাস গ্রহণের অধিকার, এটা একটা সুখাধিকার। নানা রকমের সুখাধিকার আছে। লিমিটেশন একটা সেকশন 26 আমরা এই সুখাধিকারের একটা বিস্তৃতি বর্ণনা পাই যে কিভাবে সুখাধিকার তৈরি হয়। সো একটা প্রপার্টি, যে প্রপার্টির মালিক সুখাধিকারটা ভোগ করে, ওই প্রপার্টিটাকে বলা হয় কি জানেন? ডমিনেন্ট হেরিটেজ এটা। আর যে প্রপার্টির উপরে আরেক প্রপার্টির মালিক একটা অধিকার ভোগ করে, সেই প্রপার্টিটাকে বলা হয় সার্ভিয়েন্ট হেরিটেজ। দেখেন শব্দগুলোর মিল মিল আছে। দেখেন ডমিনেন্ট হেরিটেজ কেন? কারণ হেরিটেজ বলতে আপনারা বুঝে থাকেন ঐতিহ্য, বাট হেরিটেজ আসলে কেবল ঐতিহ্য না, এটা একটা প্রপার্টি হিসেবে এই শব্দটার মূল আদি অর্থটা হচ্ছে সম্পত্তি। তো আমরা বলি না যে এটা আমাদের ঐতিহ্য, মানে কি, মানে এটা আমাদের একটা সম্পত্তি, এটা এটা আমরা নিজেদের কল্যাণে বা উপকারার্থে ব্যবহার করি, এই কারণে বলি যে এই জিনিসটা আমাদের ঐতিহ্য। সো মূলত ঐতিহ্য শব্দটা হচ্ছে সম্পত্তির সাথে সম্পৃক্ত। সো ডমিনেন্ট হেরিটেজ বলা হচ্ছে কেন? বিকজ এই প্রপার্টির বা হেরিটেজের ওনার আরেকজনের প্রপার্টিকে ডমিনেট করে। তার জমির উপর দিয়ে আপনি হাঁটছেন, মানে তার জমির উপর একটা এক্সারসাইজ করছেন আপনি, এবং তার ওনারশিপটাকে লিমিটেড করে দিচ্ছেন, সে আপনাকে বাধা দিতে পারছেন। আর যার প্রপার্টির উপরে ইজমেন্ট রাইট এক্সারসাইজ করা হয়, সেই প্রপার্টিটাকে বলা হয় সার্ভিয়েন্ট হেরিটেজ। কেন? বিকজ দিস হেরিটেজ অর প্রপার্টি সার্ভস আদার পারসনস ইন্টারেস্ট, এই কারণে এটা হচ্ছে সার্ভিয়েন্ট হেরিটেজ। এখানে বলছে যে ইজমেন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড অ্যাপার্ট ফ্রম দ্য ডমিনেন্ট হেরিটেজ। ডমিনেন্ট হেরিটেজ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ইজমেন্ট অধিকারটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। যেমন আপনার একটা জমিতে মালিকানা থাকার কারণে আপনি আরেকজনের জমির উপর দিয়ে হাঁটাচলা করার অধিকার আছে। এখন আপনি এই হাঁটাচলার অধিকারটা থার্ড পার্টি কাউকে ট্রান্সফার করতে পারবেন না আপনার জমি না দিলে। পারবেন যখন আপনি ডমিনেন্ট হেরিটেজ বা জমিটা তাকে দিয়ে দিচ্ছেন, তখন আবার যে জমিটা পাবে, জমিটার মালিক হবে, সে সাথে সাথে ইজমেন্টটারও কি হয়ে যাবে, ইজমেন্ট রাইটসটাও এক্সারসাইজ করার অধিকারী হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্য ডমিনেন্ট হেরিটেজ মানে ডমিনেন্ট হেরিটেজ থেকে বিচ্ছিন্ন করে, পৃথক করে, আলাদা করে কেবলমাত্র সুখাধিকারটা আপনি হস্তান্তর করতে পারবেন না। সুখাধিকার যদি হস্তান্তর করতে হয়, তাহলে যে ডমিনেন্ট হেরিটেজের সাথে এই সুখাধিকারটা অ্যাটাচড, অ্যাসোসিয়েটেড, সেটা সহ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে ডি টা দেখেন, এ রাইট টু ফিউচার মেইনটেনেন্স ইন হোয়াটসএভার ম্যানার অ্যারাইজিং সিকিউর ডিটারমিন ক্যান নট বি ট্রান্সফার। ফিউচার মেইনটেনেন্স, ভবিষ্যতে কোন একটা ভরণ পোষণ পাবেন। যেমন একটা স্ত্রী তার হাজবেন্ডের সাথে চুক্তি করলো যে তার বিবাহের পরে প্রতি মাসে হাজবেন্ড তাকে 5,000 টাকা করে কি দিবে, ভরণ পোষণ দিবে। এখন স্ত্রী বিয়ের পরে ধরেন তার কোন একটা বাসনা চেপে বসলো, সে বলল যে আমার স্বামী আমাকে তো 5,000 টাকা করে ভরণ পোষণ দেয়। অথবা স্বামীর সাথে চুক্তি হলো যে ভরণ পোষণ বাবদ স্বামীর এই দোকান গৃহ থেকে তাকে যে উপার্জনটা বা আয় হবে, সেটা 10% স্ত্রীকে দেওয়া হবে। এখন স্ত্রী তার বন্ধুকে বা বান্ধবীকে বললো যে আমার স্বামী তো আমাকে প্রতি মাসে এই দোকান থেকে উপার্জিত আয়ের 10% আমাকে দিবে, আমি এই পার্সেন্টেজটা তোমার কাছে সেল করে দিতে চাই, তুমি আমাকে এখন 2,000 টাকা করে বা একসাথে আমাকে 20,000 টাকা দিয়ে দাও, এরপর থেকে তুমি আজীবন এই উপার্জনটা
পার্সেন্টেজটা তুমি নিবা। এইভাবে ফিউচার মেনটেনেন্স ট্রান্সফার করা যায় না। রাইট টু ফিউচার মেনটেনেন্স বা ভবিষ্যতে ভরণ পোষণের অধিকার এটা আপনি হস্তান্তর করতে পারবেন না। একটা প্রশ্ন করেছিলাম সকালে যে মেয়ার রাইট টু সু ক্যান নট বি ট্রান্সফার, এটা প্রশ্ন করেছিলাম না, যে একজন ব্যক্তি আরেকজনের এগেনস্টে মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা করার অধিকারী। এখন এই ক্ষতিপূরণ বাবদ যত টাকা পাবে এইটা আদায় করার অধিকারটা সে আরেকজনকে ট্রান্সফার করতে পারে কিনা, এই জায়গা থেকে প্রশ্নটা করেছিলাম যে না, রাইট টু সু ক্যান নট বি মেয়ার রাইট টু সু। এমনিতে আপনার কোন একটা মামলা করার অধিকার আপনি আরেকজনকে ট্রান্সফার করতে পারেন। যেমন একটা জমি মালিকানা নিয়ে বিরোধ আছে, আপনি চাইলে বলতে পারেন যে ভাই এই জমিটা যদি মালিকানার বিরোধটা মীমাংসা হয়ে যায়, আমি তাহলে এই জমিটাতে 20 কোটি টাকা বিক্রি করতে পারবো, কিন্তু আমার আসলে এখন আর্জেন্ট টাকার প্রয়োজন, তুমি আমাকে এখন 10 কোটি টাকা দিয়ে দাও আর আমার পক্ষে তুমি মামলাটা লড়ো, জিততে পারলে জমিটা তোমার। ঠিক আছে, মানে আপনি একটা মামলার একটা ডিসপিউটেড প্রপার্টিটা তাকে আসলে বিক্রি করছেন, আর যেহেতু এটা ডিসপিউটেড প্রপার্টি, এটা ডিসপিউটটা রিজলভ করার জন্য আপনি এটা নিয়ে একটা মামলা করার অধিকারও অটোমেটিক্যালি তার উপর অর্পিত হচ্ছে। বাট প্রপার্টি নিজের কাছে রেখে দিয়ে আপনি কেবল মামলা করার অধিকার, যেটা হচ্ছে পার্সোনাল, এটা আপনি কাউকে ট্রান্সফার করতে পারবেন না। এটাই বলছে মেয়ার রাইট টু সু ক্যান নট বি ট্রান্সফার। তারপরে পাবলিক অফিস ক্যান নট বি ট্রান্সফার। পাবলিক অফিস মানে কি, এই যে আমি একটা সরকারি চাকরি করি ধরেন, এখন আমি বললাম যে এই চাকরি থেকে প্রতি মাসে 50,000 টাকা বেতন পাই, তাহলে আমার এখন দরকার টাকা 10 লাখ, তুমি আমাকে এখন 10 লাখ টাকা দিয়ে দাও, এরপর থেকে প্রতি মাসে বেতনটা পাওয়ার অধিকার তোমার হয়ে যাবে। নো, এরকম পাবলিক অফিস বা পাবলিক পদবি এগুলো ট্রান্সফার করা যায় না। সিমিলার কথা বলছে স্টাইপেন্ডস টু অ্যালাউড টু মিলিটারি, নেভাল আর এয়ারফোর্স, অর্থাৎ সশস্ত্র বাহিনীতে যারা কাজ করেন তাদের যে বৃত্তিগুলো প্রদান করা হয়, স্টাইপেন্ড, সময়সীমা ভাতা, বৃত্তি, এগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন না। যে আমি যে বৃত্তিগুলো পাবো বা ভাতাগুলো পাবো এটা আগে ভাগে একজনকে ট্রান্সফার করে দিলাম, সে পরে আদায় করবে বা সংগ্রহ করবে না, এগুলো আপনার নিজের পার্সোনাল। ঠিক আছে, এইরকম করে কিছু ব্যতিক্রম দেয়া আছে এখানে, তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার স্পেস সাকসেশন ট্রান্সফার করা যায় না, ইজমেন্ট অ্যাপার্ট ফ্রম ডমিনেন্ট হেরিটেজ ট্রান্সফার করা যায় না, পাবলিক অফিস ট্রান্সফার করা যায় না, রাইট টু ফিউচার মেনটেনেন্স ট্রান্সফার করা যায় না, মেয়ার রাইট টু সু ট্রান্সফার করা যায় না, আর রাইট টু রিএন্ট্রি ফর ব্রিচ অফ এ কন্ডিশন সাবসিকুয়েন্ট ক্যান নট বি ট্রান্সফার। এই তালিকাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, প্রিলিমিনারি থেকে রিটেনে ভাইবা সব জায়গায় প্রশ্নগুলো আসবে। আদারওয়াইজ বাকি সব ধরনের সম্পত্তি আপনি হস্তান্তর করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? স্যার একটা বিষয়, পাওয়ার অফ অ্যাটর্নি যে করা হয় ওইটা কি ট্রান্সফার করা যায়? আচ্ছা, এখন আমরা দেখবো যে পার্সনস কম্পিটেন্ট টু ট্রান্সফার, কারা সম্পত্তি হস্তান্তর করতে পারে বা সম্পত্তি হস্তান্তরের যোগ্য ব্যক্তি কারা। ঠিক আছে, দেখেন বলছে এভরি পার্সন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট এন্ড এন্টাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি or authorized to dispose of transferable property not his own is competent to transfer। তখন কি বলছে, every person competent to contract, এতটুকুতেই সেকশনটা শেষ হয়ে যেত, যে every persons competent to contract is competent to transfer such property either wholly or in part। কিন্তু এখানে আর অনেকগুলো কথা বলছে, বেয়ার কিভাবে পড়তে হয় সেটা দেখানোর জন্য এটা বলছি। মেইন সেকশন এইটাই, যে প্রত্যেক চুক্তি করার যোগ্য বা ক্ষমতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তি সম্পত্তি হস্তান্তরের আইনগতভাবে অধিকারী। মাঝখানে কিছু কথা বলছে যে এন এন্টাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি, যে সম্পত্তিটা হস্তান্তর করা যেতে পারে সেই সম্পত্তি ট্রান্সফারের জন্য সে এন্টাইটেল। দুটো শর্ত বলছে, যে চুক্তি করার যোগ্য বা চুক্তি করার ক্ষমতা যার আছে সে সম্পত্তিও হস্তান্তর করতে পারে, যদি ওই সম্পত্তিটা হস্তান্তরের জন্য সে এন্টাইটেল থাকে, অধিকারী থাকে। আপনার চুক্তি করার ক্ষমতা আছে কিন্তু আপনি আরেকজনের সম্পত্তি তো হস্তান্তর করতে পারেন না। তার মানে আপনি এন্টাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি মানে কি, ইদার দ্য প্রপার্টি ইজ ইওর ওন প্রপার্টি, অথবা এই প্রপার্টিটা ট্রান্সফার করার জন্য কেউ আপনাকে অ্যাসাইন করেছে, এন্টাইটেল করেছে, অথরাইজ করেছে, পাওয়ার দিয়েছে, এরকম একটা ক্ষমতা থাকতে হবে প্রপার্টিটা ট্রান্সফার করার। এখন প্রশ্ন আসতে পারে যে এভরি পার্সন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট বলতে কি বোঝায়, চুক্তি করার উপযুক্ত বা চুক্তি করার ক্ষমতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তি। কিভাবে আইন পড়তে হয় সেটা একটু শিখে নেন। যে আপনি ধরেন এই আইনটা প্রথমবারের মতো পড়ছেন, এই সেকশন 7 এসে দেখলেন বলছে যে চুক্তি করার যোগ্য প্রত্যেক ব্যক্তি হচ্ছে সম্পত্তি হস্তান্তর করার জন্য আইনত অধিকারী হবে, আংশিক অথবা সম্পূর্ণ সম্পত্তি হস্তান্তর করার। এখন আপনার মাথায় প্রশ্ন আসা উচিত যে চুক্তি করার কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এই যে কথাটা যে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট বা চুক্তি করার যোগ্য বলতে আসলে কি বুঝায়, এটা আপনার মাথায় এখন খটকা লাগা উচিত যে চুক্তি করার যোগ্য কথাটা আসলে মানে কি।
তাহলে চুক্তি করার যোগ্য বলতে কি বোঝায়, এটা আমি কোথায় পেতে পারি, কোন আইনে গেলে পেতে পারি বলেন তো? চুক্তি আইনের আপনি চুক্তি আইন যদি শুনে থাকেন, জেনে থাকেন তাহলে তো ভালো। আর চুক্তি আইন যদি না জানেন তাহলে আপনাকে খুঁজতে হবে চুক্তি রিলেটেড কি কি আইন আছে। কিছু একটা আইন তো থাকা দরকার, তাহলে আমরা সার্চ দিব। ঠিক আছে, আমরা পেয়ে যাব কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্টরটা দেখেন, আমরা চলে গেলাম কন্ট্রাক্টর 1872 তে গিয়ে এবার এটার ইন্ডেক্সটা একটু দেখবো, সেকশনটা এখানে কোথায় কোন একটা সেকশন পাই কিনা দেখেন। তারপরে এই যে সেকশন 11 আছে, হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, কে আইন চুক্তি করার যোগ্য। এখানে দেখেন বলছে এভরি পারসন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হু ইজ দ্য এজ অফ মেজরিটি অ্যাকর্ডিং টু দ্য ল টু হুইচ হি ইজ সাবজেক্ট। যে প্রত্যেক ব্যক্তি চুক্তি করার এখতিয়ার আছে বা অধিকার আছে, চুক্তি করার যোগ্য হবে ইফ হি ইজ দ্য এজ অফ মেজরিটি, যদি তার বয়স প্রাপ্তবয়স্ক হয়। ঠিক আছে, তার বয়স প্রাপ্তবয়স্ক হয় এই কথাটার মানে কি, টু হুইচ অ্যাকর্ডিং টু দ্য ল টু হুইচ হি ইজ সাবজেক্ট, যে আইনের অধীনে সে বসবাস করে সেই আইনের অধীনে সে যদি মেজর বা প্রাপ্তবয়স্ক হয়। এখন আবার আমাদেরকে আরেকটা নতুন সমস্যা তৈরি করেছে, যে যে দেশের আইনে সে বসবাস করছে আইনের অধীনে সেই দেশের আইন অনুযায়ী যদি সে প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে চুক্তি করার যোগ্য। তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে প্রাপ্তবয়স্ক হওয়ার আইন কি। আমরা চলে যাব দ্য এজ অফ মেজরিটি অ্যাক্টে। ঠিক আছে, দেখেন এই যে এজ অফ মেজরিটি অ্যাক্ট একটা আছে, যে এখানে দেখেন দ্য এজ অফ মেজরিটি অ্যাক্ট 1875। এজ অফ মেজরিটি অ্যাক্টের সেকশন 3 তে এই যে দেখেন সংজ্ঞা দেওয়া আছে যে এজ অফ মেজরিটি অফ পারসনস ডোমিসাইল ইন বাংলাদেশ, যে বাংলাদেশের নিবাসী এরকম একজন ব্যক্তির এজ অফ মেজরিটি কত। এখানে আবার একটা কথা বলছে দ্য এজ অফ 18 ইয়ার্স, এটা হবে 18 বছর, কিন্তু সবসময় 18 বছর না। আবার নিচে দেখেন একটা কথা বলা আছে 21 ইয়ার্স। ঠিক আছে, 21 বছর। দুটো নিয়ম আমরা গতকালকের ক্লাসে একটা ভিন্ন প্রসঙ্গে বলেছিলাম, যে সাধারণত এজ অফ মেজরিটি হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর, আর যদি কারো কোনো ব্যক্তি নাবালক থাকা অবস্থায় তার পক্ষে কোন একজন গার্ডিয়ান কোর্ট কর্তৃক নিযুক্ত থাকে বা কোর্ট অফ ওয়ার্ডস যদি তার তত্ত্বাবধান করে থাকে, তাহলে তার আবার এজ অফ মেজরিটি হিসেবে গণ্য হবে তার বয়স যখন 21 হবে তখন। তাহলে দেখেন ল পড়তে গেলে এইভাবে আপনাকে কানেক্ট করতে হয় একটা আইনে। যখনই আপনি নতুন কোনো শব্দের সাথে পরিচিত হবেন, নতুন কোনো ফ্রেজের সাথে, লেটস জাম্প টু দ্যাট ফ্রেজ টু সার্চ ফর নিউ ইনফরমেশন, নিউ আইন, এবং এটা খুঁজতে খুঁজতে আপনি এক পর্যায়ে দেখবেন এরকম সবগুলো আইন মাকড়সার জালের মতো আপনার চোখের সামনে আপনার মনের মধ্যে ভাসবে। লেটস ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমরা যেখানে ছিলাম ট্রান্সফার প্রপার্টি একটা, যে প্রত্যেক চুক্তি করার যোগ্য বা এখতিয়ার সম্পন্ন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে পারে যদি ওই সম্পত্তিটা হস্তান্তর করার জন্য তার রাইট বা এন্টাইটেলমেন্ট থাকে। রাইট। ঠিক আছে, সেকশন 7 অনুযায়ী 7 সম্পত্তি হস্তান্তর করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ধারা হচ্ছে 7 হস্তান্তরের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, ধারা 7 দিয়ে মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রপার্টি হস্তান্তরের পদ্ধতিটা কি। এটা কি মৌখিকভাবে করতে হয় নাকি লিখিতভাবে করতে হয়? এই যে সেকশন 9 এ আছে ওরাল ট্রান্সফার, বলছে ট্রান্সফার অফ প্রপার্টি মে বি মেড without writing in every case in which the writing is not expressly required by law। যে একটা সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে উইদাউট রাইটিং, লিখিত না করেই, লিখিতভাবে নয় এমন পদ্ধতি, তো মানে মৌখিকভাবে অরালি ট্রান্সফার করা যায় when the writing is not expressly required by law, যখন ওই লিখিতভাবে হস্তান্তরটা আইন দ্বারা কি না প্রয়োজনীয় না, আইন দ্বারা বাধ্যতামূলক না। তার মানে আমরা এই আইনটার পরে যখন যাবো আরেকটু অগ্রসর হবো তখন দেখবো সার্টেন ট্রান্সফার লিখিত হওয়ার জন্য নিয়ম আছে, মানে এটা মৌখিকভাবে ট্রান্সফার করা যায় না। লিখিত মানে একটা চুক্তির অনুবলে একটা দলিলের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। আবার রেজিস্ট্রেশনের যখন আমরা পড়বো তখন দেখবো যে কেবল কিছু সম্পত্তি হস্তান্তর কেবল লিখিত হলেই হয় না, এগুলো রেজিস্টার্ডও হতে হয়, মানে ওই লিখিত দলিলটা সরকারের নির্দিষ্ট দপ্তরে এটা জমা দিতে হয়, এটাকে বলা হয় নিবন্ধন বা রেজিস্ট্রেশন। সো এই হচ্ছে আমাদের একদম এলিমেন্টারি কথাবার্তা। এখন আপনাদেরকে একটু প্রশ্ন করি তো, ট্রান্সফার অফ প্রপার্টি একটা কোন রকম প্রপার্টি ট্রান্সফার রিলেটেড, ইমুভেবল প্রপার্টি নাকি মুভেবল প্রপার্টি? ইমুভেবল। বাকিরা মেইনলি আপনার ইমুভেবল বা স্থাবর সম্পত্তি, বাট এটার এই যে সেকশন 2 থেকে 55 না 53 পর্যন্ত সেকশনগুলো মেইনলি হচ্ছে আপনার দুই প্রকারের। এই 5 থেকে দেখেন এই যে বলছে ট্রান্সফার অফ প্রপার্টি ওয়েদার মুভেবল অর ইমুভেবল।
তার মানে এই চ্যাপ্টার 2টা সেকশন 5 থেকে শুরু করে সেকশন 53 পর্যন্ত যেটা, এইটা মুভেবল এবং ইমুভেবল সব ক্ষেত্রে এই বিধানগুলো প্রযোজ্য। আর বাকি 53 এর পর থেকে যে সেকশনগুলো সেল থেকে শুরু করে মর্টগেজ, গিফট, এক্সচেঞ্জ, ট্রান্সফার অফ অ্যাকশনেবল ক্লেম, এই বিষয়গুলো আবার কেবলমাত্র ইমুভেবল প্রপার্টির বা স্থাবর সম্পত্তি। তার মানে এটা এক্সক্লুসিভলি ইমুভেবল প্রপার্টি রিলেটেড আইন না, লার্জলি এটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি রিলেটেড আইন। বাট এটার সার্টেন প্রভিশনস বা সার্টেন রুলস বা রেগুলেশন আর অ্যাপ্লিকেবল ফর বোথ মুভেবল প্রপার্টি এন্ড ইমুভেবল প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে ভাইবা প্রশ্ন আসবে এগুলো নিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ইমুভেবল প্রপার্টি বলতে আসলে কি বোঝায়? এই যে সংজ্ঞাটা দেওয়া আছে, ইমুভেবল প্রপার্টি ডাজ নট ইনক্লুড স্ট্যান্ডিং ট্রিম্বার, গ্রোয়িং ক্রপস অর গ্রাস। সেকশন 3-এ যে ইমুভেবল প্রপার্টি স্ট্যান্ডিং টিম্বার, দণ্ডায়মান বৃক্ষ, গ্রোয়িং ক্রপস, বাড়ন্ত শস্য অর গ্রাস বা ঘাস বুঝায় না। এখানে একটা এক্সক্লুশনারি ডেফিনেশন দেওয়া আছে যে দণ্ডায়মান বৃক্ষ বা কাষ্ঠ, বাড়ন্ত শস্য আর ঘাস ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। ইমুভেবল প্রপার্টির আরো ডেফিনেশন আছে দুটো আইনে, রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 2-তে আর হচ্ছে জেনারেল ক্লজেস সেক্টর সেকশন 225 এ সম্ভবত। সো ওখানে আরো কিছু ডেফিনেশন আছে, আমরা ওগুলাতে পড়ে যাব। বাট জেনারেলি ইমুভেবল প্রপার্টি বলতে বোঝায় ল্যান্ড, বেনিফিটস টু অ্যারাইজ আউট অফ ল্যান্ড, অর তারপর হচ্ছে এনিথিং পার্মানেন্টলি ফাসেন অর অ্যাটাচ টু ল্যান্ড, যে জমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত যে কোনো কিছু এবং জমি থেকে প্রাপ্ত কোনো উপযোগিতা বা লাভ, এগুলোকে ইমুভেবল প্রপার্টি বলা হয়। যেমন বিভিন্ন বিচারিক সিদ্ধান্তে আদালত ঘোষণা দিয়েছে যে ইমুভেবল প্রপার্টি বলতে বোঝাবে রাইট টু ফেরিজ, রাইট টু ফিশারিজ, রাইট অফ ওয়ে। এই সমস্ত বেশ বড় একটা সংখ্যা আছে যে আপনার একটা খেয়াঘাটের ইজারা নিয়েছেন, আপনি ইজারা মূল্যে খেয়াঘাট থেকে প্রতি বছর আপনি 10 লাখ টাকা আয় করার অধিকারী। এখন আপনি এই ইজারার অধিকারটা যদি কাউকে ট্রান্সফার করে দেন, তাহলে এটা একটা ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি হিসেবে গণ্য হবে। একটা বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাট যদি কাউকে ট্রান্সফার করেন, এটাও আপনার কি হবে, ইমুভেবল প্রপার্টি হিসেবে গণ্য হবে, কারণ এই বিল্ডিংটা পার্মানেন্টলি অ্যাটাচড বা রুটেড টু দ্য আর্থ। এটা স্থায়ীভাবে জমির সাথে সংযুক্ত বা জমিতে প্রথিত, জমিতে আপনার গ্রথিত, সুতরাং এটাও একটা স্থাবর সম্পত্তি। এমনকি আরেকটা কথা একটা আইনে আছে জেনারেল ক্লজেস সেক্টর বা রেজিস্ট্রেশন অ্যাক্টে, যে এনিথিং অ্যাটাচ টু দ্য এনিথিং পার্মানেন্টলি ফাসেন টু দ্য আর্থ, যে জমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত কিছুর সাথে স্থায়ীভাবে সংযুক্ত কিছু থাকলে সেটাও স্থাবর সম্পত্তি। সো ভেরি ইন্টারেস্টিং ডেফিনেশন অফ ইমুভেবল প্রপার্টি আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট বা জেনারেল ক্লজেস অ্যাক্ট পড়ার সময় শিখবো। বাট আপাতত আমরা এখানে শিখে রাখি যে দণ্ডায়মান বৃক্ষ, বাড়ন্ত শস্য আর ঘাস বাদে বাকি সবকিছু হচ্ছে ইমুভেবল প্রপার্টি, মানে হচ্ছে জমির সাথে আমরা যা কিছু দেখি। এখন আমরা এক লাফে চলে যাব সেকশন 28-এ। মাঝখানের সেকশনগুলো থেকে আমরা রিটেনের দিয়ে একটা ক্লাসে ডিসকাশন করব, প্রিলিমিনারিতে এগুলো থেকে প্রশ্ন আসে না। সেকশন 20 না 48, ঠিক আছে? সেকশন 48 দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার ছোট, বেশি ছোট? দাঁড়ান, বড় করে দিচ্ছে। না স্যার, বুঝলেন? আচ্ছা, সেকশন 48। তো এখানে একটা প্রিন্সিপালের কথা বলা আছে, বাট সেকশন 48টা আসলে কি সেটা আগে একটু দেখে নেই। দেখেন, আচ্ছা এইভাবে কি ডাইরেক্ট পড়তে আপনাদের বিরক্ত লাগে, বোরিং লাগছে, নাকি এটাই মনে হচ্ছে যে প্রায়োরিটি অফ রাইটস ক্রিয়েটেড বাই ট্রান্সফার, যে সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে স্বার্থগুলো বা রাইটস বা অধিকারগুলো সৃষ্টি করা হচ্ছে, এগুলোর মধ্যে প্রায়োরিটি মানে অগ্রগণ্য কোনটা হবে, কোনটা অগ্রাধিকার পাবে, এই সংক্রান্ত একটা বিধিবিধান আছে। পুরো সেকশনটাতে যেটা বলছে যে যদি দেখা যায় একজন ব্যক্তি একই সম্পত্তি একাধিক সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির বরাবরে ট্রান্সফার করে এবং এই সকল ট্রান্সফার যুগপৎভাবে বা একসাথে কার্যকর করার কোনো সুযোগ নাই, তখন বলছে ইচ লেটার ক্রিয়েটেড রাইট, প্রত্যেক পরবর্তীতে সৃষ্ট অধিকার shall in the absence of a special contract or reservation binding the earliest transferees, চুক্তিতে ভিন্ন কোনো বিশেষ বিধানের অনুপস্থিতিতে be subject to
অধীনস্থ হবে টু দ্য রাইটস প্রিভিয়াসলি ক্রিয়েটেড, পূর্বে সৃষ্ট অধিকারের। তার মানে এটাকে যদি আমরা সহজ বাংলায় বলি তাহলে বোঝায় যে একই প্রপার্টিতে যদি আপনি একই সাথে একাধিক অধিকার ট্রান্সফার করেন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন সময়ে, তাহলে চুক্তিগুলোতে ভিন্ন কোনো কথা এবং বিশেষ পরিস্থিতি না থাকলে প্রত্যেক পরবর্তীতে সৃষ্ট অধিকারটা আগে সৃষ্ট অধিকারের অনুগামী হবে, অধীনস্থ হবে, সাপেক্ষ হবে, সাবজেক্ট টু হবে। তার মানে সময়ের দিক থেকে যে অধিকারটা আগে সেটা প্রাধান্য পাবে। উদাহরণ দিই, একই জমি আপনি 2001 সালে একজনের কাছে বিক্রি করলেন, 2003 সালে আবার আরেকজনের কাছে বিক্রি করলেন, তাহলে কোন বিক্রয়টা কার্যকর হবে, কোনটা প্রাধান্য পাবে, কোন ক্রেতার অধিকারটা আইনের দৃষ্টিতে ভ্যালিডিটি পাবে বা বৈধতা পাবে বলেন তো? স্যার 2001 সালেরটা। বিকজ সে হচ্ছে প্রিভিয়াসলি ক্রিয়েটেড রাইট, তার সে এই ক্রয়ের মাধ্যমে যে অধিকারটা পেয়েছে এটা হচ্ছে তার রাইটস প্রিভিয়াসলি ক্রিয়েটেড, রাইটস প্রায়রলি ক্রিয়েটেড। একই জমি পরে আরেকজনের কাছে বিক্রি করেছে, তাহলে সেটা হচ্ছে লেটার ক্রিয়েটেড রাইট। আচ্ছা এখন প্রশ্ন করি, এক টুকরো জমিতে 10 ডেসিমেল জায়গা আছে, প্রথমে ওখান থেকে সে 5 ডেসিমেল জায়গা একজনের কাছে বিক্রি করেছে, একই জায়গার মধ্যে আবার 5 ডেসিমেল সে আরেকজনের কাছে বিক্রি করেছে। এখন বলেন তো কোনটা প্রাধান্য পাবে? স্যার আগের জন। আর বুঝিনি, কোশ্চেন বুঝিনি। 10 ডেসিমেল জায়গা, একটা দাগে 10 ডেসিমেল জায়গা আছে, সে প্রথমে একজনের কাছে 5 ডেসিমেল বিক্রি করেছে, স্পেসিফাই করে নাই যে কোন অংশটা বিক্রি করেছে, আবার আরেকজনের কাছে আবার ওখান থেকে আরো 5 ডেসিমেল জায়গা 1 বছর পরে বিক্রি করেছে, তাহলে কোনটা প্রাধান্য পাবে? প্রথমে যেটা বিক্রি করছে স্যার সেটাই তো প্রথম। দুটোই তো কার্যকর করার সুযোগ আছে, কারণ প্রথম কিন্তু 5 ডেসিমেল নিয়েছে। কার্যকর করতে পারবে, ঠিক কারণ আছে, এটা তো অর্ধেক অর্ধেক। অর্ধেক অর্ধেক। আরেকটা প্রশ্ন করি, যে প্রথম একজনের কাছে সে 3 ডেসিমেল জায়গা বিক্রি করেছে, তার জায়গা টোটাল 10 ডেসিমেল, সে প্রথম জনের কাছে 3 ডেসিমেল জায়গা বিক্রি করেছে, পরের জনের কাছে আবার পুরো 10 ডেসিমেল বিক্রি করেছে, এখন কোনটা কার্যকর হবে? প্রথম জনের 3 ডেসিমেল কার্যকর, পরের জনের ওই 10 ডেসিমেল থেকে 7 ডেসিমেল পরের জন 7 ডেসিমেল পাবে। তাইলে আমি যে বলেছি যে একই সম্পত্তি দুজন ব্যক্তির কাছে দুইবার যদি বিক্রি করা হয় তাহলে সময়ের দিক থেকে যেটা আগে বিক্রি করা হয়েছে সেটা আইনের দৃষ্টিতে কার্যকর হবে, এটা বললে কি প্রত্যেকটা সিচুয়েশন কি কভার করতো? আপনারা প্রশ্ন করেন যে আইনের সেকশনগুলো কেন জটিল হয়, এই কারণেই জটিল হয়, কারণ একটা সেকশন অনেকগুলো সিচুয়েশনকে কভার করতে পারবে এইরকম করে ড্রাফট করা হয়, ডিজাইন করা হয়। এই কারণে এখানে এটা বলে নাই যে একই সম্পত্তি একাধিক ব্যক্তি বরাবরে ভিন্ন ভিন্ন সময় বিক্রি করলে সময়ের দিক থেকে যেটা আগে সেটা প্রাধান্য পাবে। একই সম্পত্তি বিক্রির মধ্যে আবার পার্থক্য আছে, কখনো হইতে পারে সম্পূর্ণ সম্পত্তিটা সে আরেকজনের কাছে বিক্রি করেছে, কখনো হইতে পারে সেটার অর্ধেক বিক্রি করেছে, কখনো হইতে পারে প্রথম জনের কাছে 3 ডেসিমেল, পরের জনের কাছে পুরোটা, কখনো হইতে পারে প্রথম জনের কাছে পুরোটা, দ্বিতীয় জনের কাছে অর্ধেক। সো এইরকম যত মাল্টিফেসিটেড ফ্যাক্টই হোক না কেন সবগুলোকে কিন্তু এই জিনিসটা কভার করে। দেখেন বলছে ইচ লেটার ক্রিয়েটেড রাইট শ্যাল বি সাবজেক্ট টু মানে কি আগেরটাকে সন্তুষ্ট করে, যদি কিছু থাকে তাহলে পাবে, না থাকলে পাবে না। বলে নাই লেটার ক্রিয়েটেড রাইট শ্যাল বি ভয়েড, এটা কি বলেছে? বলে নাই তো। লেটার ক্রিয়েটেড রাইট শ্যাল বি সাবজেক্ট টু দ্য রাইটস প্রিভিয়াসলি ক্রিয়েটেড, ওই প্রথমটার সন্তুষ্টি সাপেক্ষে দ্বিতীয়টা কার্যকর হবে। তার মানে প্রথমটাকে সন্তুষ্ট করে যদি কিছু থাকে দ্বিতীয়টা পাবে, না হলে পাবে না। এখন আপনি বিধানটা শিখলে পরীক্ষার সব প্রশ্নের উত্তর করতে পারবেন। আমার মতো প্রশ্ন করতে হলে আমি ওইটাই করবো, যে প্রথম জনের কাছে 3 ডেসিমেল বিক্রি করেছে, পরের জনের কাছে 10 ডেসিমেল বিক্রি করেছে, একই দাগ থেকে কে কতটুকু পাবে। আপনি সেকশন 48 পড়ে যাওয়ার পর আনসার করতে পারবেন না। সো এই কারণে আইন বুঝতে হয়, এটাকে ভাঙতে হয়, বিশ্লেষণ করতে হয়, এবং আপনি যদি লয়ার বা জাজ হিসেবে প্রতিষ্ঠা পেতে চান তাহলে এইভাবে পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা এখন এই সেকশনে একটা ডক্ট্রিন এসেছে, মানে এই সেকশনটাকে একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটার নাম হচ্ছে, কে বলতে পারবেন? ডক্ট্রিন অফ প্রায়োরিটি। ডক্ট্রিন অফ প্রায়োরিটি আমরা ইংলিশে বলে থাকি, ঠিক আছে, ডক্ট্রিন অফ প্রায়োরিটি, কিন্তু এটা একটা ম্যাগজিম থেকে এসেছে, বুঝছেন? মানে আচ্ছা এই নিয়মটা কিন্তু কত বছর আগের হইতে পারে বলেন তো? এগুলো কয়েক হাজার বছর আগের।
মানে ওই যে পুরনো গ্রিস, রোম, এথেন্সের দার্শনিকরা এই সমস্ত তথ্যগুলো দিয়ে গেছেন। তারা একটা ম্যাক্সিমের চালু করেছেন, একটু দেখেন লিখতে পারি কিনা। কুই প্রায়র এস্ট টেম্পোরে প্রায়র এস্ট জুরে। ঠিক আছে, ঠিক আছে ম্যাক্সিমটা। এটার মানে কি? হুই প্রায়র এস্ট মানে ইজ, টেম্পোরে মানে টাইম, জুরে মানে ল, প্রায়র মানে প্রিভিয়াস, আর খুই দ্য পারসন হু, এরকম কিছুটা বোঝায়। খুই প্রায়রেস্ট টেম্পোরে প্রায়রেস্ট জুরে। হি হু ইজ প্রায়র ইন টাইম শেল প্রিভেইল ইন ল। ঠিক আছে, যে সময়ের দিক থেকে আগে সে আইনের দৃষ্টিতেও প্রাধান্য পাবে, যা সময়ের দিক থেকে অগ্রগামী তা আইনের দৃষ্টিতেও অগ্রগণ্য। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্রায়োরিটি বা রুলস অফ প্রায়োরিটি। এটার সাথে রিলেটেড আরেকটা সেকশন আছে রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন কত বলতে পারবেন কেউ? 47। সো রেজিস্ট্রেশন অ্যাক্টের 47 নিয়ে ডিটেইলস একটা ক্লাস আছে রেকর্ডেড, ওইটা দিয়ে দিব, তারপর এটা মিলিয়ে পড়বেন, দেখবেন যে মানে আইন কত কঠিন হলেও কত সহজ করে বুঝে পড়া যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই যে ডক্ট্রিন অফ প্রায়োরিটিটা সেকশন 48 এ সন্নিবেশিত আছে, বা আপনাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে সেকশন 48 কোন ম্যাক্সিমটার প্রতিফলন করেছে। কুই প্রায়োরেস্ট টেম্পোরে প্রায়োরেস্ট জুরে, the person who is prior in time shall prevail in law, the rights created in prior in time shall prevail in law বা shall be valid in the eye of law। এভাবে নানা কিছু বলে টলে আপনাকে অনেক কমপ্লেক্স প্রশ্ন করতে পারে, বাট আপনি যদি প্রিন্সিপালটা বুঝে থাকেন তাহলে সবগুলো আনসার করতে পারবেন। সেকশন 48 এর পরে আমাদের হচ্ছে সরাসরি আমরা চলে যাব আপনার সেকশন 42। সেকশন 42 তে কি আছে? এখানে একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিনটার নাম কি বলতে পারবেন? লেমোডেট কোয়াইট নন হেভি। মানে কি ম্যাক্সিমটা বলছেন? ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স। ঠিক আছে, ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স। লিস মানে হচ্ছে আপনার লিটিগেশন। ঠিক আছে, লিটিগেশন মানে কি? সুট বা আপনার মামলা। ঠিক আছে, আর হচ্ছে আপনার পেন্ডেন্স মানে কি? পেন্ডিং, পেন্ডিং। ঠিক আছে, পেন্ডিং দ্য সুট। মামলা চলাকালীন একটা ডক্ট্রিন এখানে বোঝাচ্ছে, সেটা কি জিনিস একটু দেখি ধরেন। বলছে ট্রান্সফার অফ প্রপার্টি পেন্ডিং সুট রিলেটিং দেয়ারটু। যে একটা সম্পত্তি সংক্রান্ত একটা মামলা চলমান থাকা অবস্থায় যদি আপনি এই সম্পত্তিটা হস্তান্তর করেন বা ট্রান্সফার করেন, তাহলে ওই হস্তান্তরের গ্রহণযোগ্যতা, কার্যকারিতা, বৈধতাটা সংক্রান্ত বিধান এখানে দেয়া আছে। বলছে দেখেন যে ডিউরিং দ্য পেন্ডেন্সি ইন এনি কোর্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশের আদালতে একটা মামলা চলমান থাকা অবস্থায়, অফ এনি সুট অর প্রসিডিং, একটা মামলা বা কার্যক্রম হুইচ ইজ নট কলিউসিভ, যে মামলাটা কি না, যোগসাজশী না। ঠিক আছে, যোগসাজশী নয়, এইরকম একটা মামলা চলমান থাকা অবস্থায় ওই মামলা যে সম্পত্তি রিলেটেড হুইচ এনি রাইট টু রিমুভ প্রপার্টি ইজ ডিরেক্টলি স্পেসিফিক্যালি ইন কোয়েশ্চন, যে মামলাটাতে একটা স্থাবর সম্পত্তির অধিকারটা সরাসরি বিরোধের মূল প্রশ্ন। বলছে দ্য প্রপার্টি ক্যানট বি ট্রান্সফার্ড অর আদারওয়াইজ ডেল্ট উইথ, ওই প্রপার্টিটা হস্তান্তর করা যাবে না বা অন্য কোনো ভাবে এটাকে ডিল করা যাবে না বাই এনি পার্টি টু দ্য সুট অর প্রসিডিং, মামলার বা কার্যক্রমের কোনো একটা পক্ষ কর্তৃক, so as to affect the rights of any other party thereto under any decree or order which may be made therein। যে ওই মামলার অপর পক্ষ ওই মামলার সম্ভাব্য ডিক্রি মূলে যে অধিকারটা পেতে পারত বা যে রাইটটা সৃষ্টি হতে পারতো, সেই অধিকারটাকে এফেক্ট করে, মানে ক্ষুণ্ণ করে, ক্ষতিগ্রস্ত করে, প্রভাবিত করে আপনি এই সম্পত্তিটা ট্রান্সফার করতে পারবেন না। তাহলে এখানে কি বলেছে যে একটা স্থাবর সম্পত্তির অধিকার সংক্রান্ত ব্যাপারে একটা বিরোধ চলমান আছে, এই সময় ওই সম্পত্তির মামলার কোন একটা পক্ষ ওই সম্পত্তিটা এমন ভাবে হস্তান্তর করতে পারবে না যাতে করে এই সম্পত্তি সংক্রান্ত মামলার
অপর পক্ষ এই মামলার ডিক্রি মূল্যে যে অধিকারটা বা সুবিধাটুকু পাবে সেটাকে ক্ষতিগ্রস্ত করে। এই কথাটা আসলে মানে কি? এখান থেকে অনেক গাইড বইতে বা অনেক টিচারও বলে বসে যে মামলা চলাকালীন মামলার বিরোধীয় বিষয়বস্তু বা সম্পত্তি ট্রান্সফার করা যায় না। আসলে কি এটা বলেছে? যায় বলতে নিবন্ধ ট্রান্সফার করা যায় না, অ্যাবসলিউটলি এটা কিন্তু ট্রু না। বলছে cannot be transferred so as to affect the rights of any party thereto under any decree or order which may be made therein। যে ওই মামলার ডিক্রি বা আদেশের অনুবলে মামলার অপর পক্ষের যে অধিকারটা তৈরি হতে পারে সেটাকে ক্ষতিগ্রস্ত করে হস্তান্তর করতে পারবেন না। তার মানে ইন জেনারেল ব্লাঙ্কেট ব্যান অন ট্রান্সফার কিন্তু করে নাই, যে অ্যাবসলিউট নন ট্রান্সফারেবল এটা বলে নাই। এই কথাটার মানে কি? তার মানে একটা মামলা চলাকালীন একটা জমির মালিকানা আপনি দাবি করছেন, আমিও দাবি করছি, জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে, আমাদের মধ্যে একটা মামলা চলমান। এই মুহূর্তে আমি জায়গাটা ট্রান্সফার করে দিলাম থার্ড পার্টি কারো কাছে, সে কিনে নিল। কিনে নেওয়ার পরে দেখা গেল 2 বছর পরে আদালত রায় দিল বা সিদ্ধান্ত দিল, মানে ডিক্রি দিল যে এই জায়গাটার অ্যাকচুয়াল মালিক হচ্ছে আপনি। তখন তাহলে ক্রেতা কি হবে? এই জমিটা ফেরত দিতে বাধ্য হবে। ক্রেতা বলতে পারবে না যে আমি তো এগুলো জানি টানি না। নো, যেহেতু আপনি পেন্ডিং লিটিগেশন বা পেন্ডিং সুট প্রপার্টিটা কিনেছেন, সুতরাং এটা ওই এই মামলার ডিক্রি মূল্যে যে অপর পক্ষের বিরোধের অপর পক্ষের যে অধিকারটা সেটাকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। তার মানে আপনি কিনতে পারেন, ট্রান্সফার করতে পারেন, বাট ইট উইল বি সাবজেক্ট টু কি? দ্য ফাইনাল জাজমেন্ট অর ডিসিশন অফ দ্য কোর্ট। আচ্ছা, এখানে একটা কথা বলেছে না মাঝখানে, যে হুইচ ইজ নট কলিউসিভ। এখন যদি এমন হয় যে 2 ভাই দুষ্ট, তারা বলল যে এই অমুকের কাছ থেকে চল 10 লাখ টাকা নিয়ে আসি। ঠিক আছে, কিভাবে? যে জমিটা আমি বলবো আমি মালিক, তুইও বলবি আমি মালিক, আমি জায়গাটা বিক্রি করে দিব, 10 লাখ টাকা নিয়ে আসবো, আমরা 2 ভাই ভাগ বাটোয়ারা করে 5 লাখ নিয়ে যাব, আর 2 দিন পরে তুই আমার বিরুদ্ধে একটা মামলা করে দিস। ঠিক আছে। অথবা বললো যে চল আমরা আগে এই জমিটা নিয়ে একটা মামলা করে রাখি, তারপর মামলাটা গোপন করে এই জায়গাটা অমুকের কাছে বিক্রি করলো, বিক্রি করে টাকাটা নিয়ে এসে তারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নিল। ভাগ বাটোয়ারা করে নিয়ে যে বিক্রি করেছে আদালত তার রায় দিল তার বিরুদ্ধে, অপর ভাইয়ের কাছে জমিটা আবার চলে গেল, এখন আবার তারা 2 জন একসাথে মিলেমিশে এটা ভোগ করছে। এইরকম অবস্থায় কি ওই ক্রেতা জমিটা ফেরত দিতে বাধ্য থাকবে? বলেন। থাকবে না স্যার। নো, এই কারণেই বলছে অফ এনি সুট অর প্রসিডিং হুইচ ইজ নট কলিউসিভ, যে একটা স্থাবর সম্পত্তির অধিকার সংক্রান্ত বিরোধের ব্যাপারে একটা চলমান মামলা, যে মামলাটা যোগসাজশী নয়, মানে সাজানো একটা মামলায় আপনি একটা মামলার বিরোধীয় বিষয়বস্তু সম্পত্তিটা বিক্রি করলেন, তারপরে আরেক পক্ষকে জায়গাটা দিয়ে দিলেন যাতে ওই বিক্রিটা নষ্ট হয়ে যায়, ক্রেতাকে আপনি ঠকানোর বা প্রতারণা করার জন্য। নো, ক্রেতাকে প্রতারণার উদ্দেশ্যে মামলা যদি সাজানো হয়ে থাকে তাহলে এই ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্সটা কি হবে না, এটা প্রয়োগ করা যাবে না। ক্রেতা পেয়েছে, তাকে তার কাছ থেকে ফেরত আসবে না। সো এই যে দেখেন কত জটিল জটিল বিধিবিধানগুলোকে মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক সূক্ষ্ম পর্যবেক্ষণগুলোকে একটা দুটো কথার মধ্যে নিয়ে আসে সেটাকে লিখে দিয়েছে। এটাকে বলা হয় ক্রাফটসম্যানশিপ বা আর্ট অফ ড্রাফটিং। ভালো লয়ার বা ভালো জাজ হইতে গেলে আপনাকে ওই লেভেলের লিঙ্গুইস্টিক ক্যাপাসিটি তৈরি করতে হবে যে আপনি একটা দুটো কথা দিয়ে বিশাল একটা জিনিস বুঝাই দিতে পারতেছেন। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আজকে ক্লাসে আমরা প্রথমত ট্রান্সফার প্রপার্টি একটু স্কিম এবং স্ট্রাকচারটা দেখেছি, এবং এই ট্রান্সফার প্রপার্টি এখানে মেইনলি হচ্ছে ট্রান্সফার বিটুইন 2 লিভিং পারসনস বা ট্রান্সফার ইন্টার ভাইবাস বা ট্রান্সফার বিটুইন 2 লিভিং পারসনস বাই দেয়ার ওন অ্যাকশন। এটা জেনেছি। আমরা জেনেছি যে এর বিপরীত কিছু ট্রান্সফার আছে, ট্রান্সফার বাই অপারেশন অফ ল, অ্যান্ড চারটা হচ্ছে আপনার টেস্টামেন্টারি ডিসপোজিশন বা টেস্টামেন্টারি ট্রান্সফার, সেগুলো এর আলোচ্য বিষয় না। আমরা দেখেছি যে কে সম্পত্তি হস্তান্তর করতে পারে সেকশন 7-এ, পারসনস ক্যাপেবল টু ট্রান্সফার, সেকশন 5-এ ট্রান্সফারের ডেফিনেশন এবং কোন রকমের প্রপার্টিগুলো ট্রান্সফার করা যায়, হোয়াট প্রপার্টি মে বি ট্রান্সফার, এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে একই সম্পত্তি একাধিক ব্যক্তি বরাবরে ট্রান্সফার করা হলে সময়ের দিক থেকে যেটা অগ্রগণ্য সেটা প্রাধান্য পাবে, সেটার সাপেক্ষে পরবর্তী হস্তান্তরগুলো কার্যকর হবে বলবে সেকশন 48-এ আমরা জেনেছি। আর লাস্ট হচ্ছে সেকশন 52-তে ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স, বা এটার বাংলা কি, ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্সের
লিসপেন্ডেন্স নীতি এটা দেখেছি যে লিসপেন্ডেন্স নীতিটার আলোকে মামলা চলাকালীন স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলাকালীন ওই সম্পত্তিটা একেবারে হস্তান্তর করা যায় না, এটা সত্য না, বরং এটা হস্তান্তর করলে এই হস্তান্তরটা এই মামলার ডিক্রি মূল্যে অপর পক্ষের যে অধিকার সৃষ্টি হবে সেটার শর্তাধীন হবে, সেটার সাপেক্ষে হবে বা সেটার অনুগামী হবে। এই পর্যন্ত আজকের ক্লাসের আলোচনার বিষয়।